চলে আসলাম একটা নতুন ক্রাইম থ্রিলার মুভি নিয়ে। মুভি তো তোমরা অনেক রকম দেখেছো, কিন্তু আজকের মুভিটা একদমই আলাদা। একজন সাইকো কিলার শহরের যুবতী মেয়েদেরকে নৃশংসভাবে খুন করছে। তার খুন করার ধরন বড়ই অদ্ভুত। এই সাইকোর আতঙ্কে শহরের মানুষদের ঘুম হারাম হয়ে গেছে, আর এই জন্য তাকে ধরতে একসাথে লেগে পড়ে একজন ডিটেকটিভ আর পুলিশ অফিসার, যাতে তারা ওই সাইকো খুনিকে পাকড়াও করতে পারে। কিন্তু গল্প যত আগে এগোচ্ছিল, এই খুনের রহস্যগুলো ততই গভীর হয়ে যাচ্ছিল। ইনভেস্টিগেশনের সময় এমন সব রহস্য বেরিয়ে আসে যা এই কেসের রহস্যকে একদম উল্টে দেওয়ার মতো। একটা মুভি যেভাবে শেষ হতে পারে তা একেবারেই কল্পনার বাইরে। এই মুভির শেষ দৃশ্য অন্যান্য মুভির চাইতে অন্যরকম। শেষ পর্যন্ত কি পুলিশ এবং ডিটেকটিভরা পেরেছিল সেই খুনিকে ধরতে? অনেক রহস্য রয়েছে। তো চলো দেরি না করে শুরু করি আজকের মুভির একটা দমদার এক্সপ্লেনেশন। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম আরো ভিডিও আমি তোমাদের অবধি পৌঁছাতে পারি। আর তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য খোলা হয়েছে একটা টেলিগ্রাম গ্রুপ, যেখানে সরাসরি মেসেজের মাধ্যমে আমি তোমাদের সাথে কথা বলবো। লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, তাই দেরি না করে ফটাফট জয়েন হয়ে যাও। মুভি শুরু হয় এবং দেখানো হয় একটা মেয়েকে, যে একা গভীর রাতে রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর তার গাড়ির পেছনে আরো একটা গাড়ি আসে এবং তাকে পিছু করতে শুরু করে। মেয়েটা ভালো করেই বুঝতে পারে একটা গাড়ি তাকে ফলো করছে। একই তো এত গভীর রাত, ওপর থেকে আশেপাশে কেউ নেই, একদম নির্জন ফাঁকা জায়গা। মেয়েটা এখন ভয় পেতে শুরু করেছে। তার বারবার কেন যেন মনে হচ্ছিল ওই গাড়ির মধ্যে যে বসে রয়েছে সে তাকে মেরে ফেলতে চায়। আর এই জন্য কিছুক্ষণ পর মেয়েটা যখনই সামনে বাড়িঘর দেখতে পায়, সে গাড়ি থেকে নেমে সাহায্যের জন্য সেখানে যায়। কিন্তু সেই বাড়িঘরগুলোতে কেউই ছিল না, সেগুলো একদম ফাঁকা, এমনকি সেই বাড়ির দরজাগুলো বন্ধ করা। আর এইদিকে সেই পেছনে থাকা গাড়ি থেকে একজন অচেনা মানুষ নেমে আসে। মেয়েটা ওই অচেনা লোকটাকে দেখা মাত্রই অন্য কোনো উপায় না পেয়ে বাঁচার জন্য সামনে ফাঁকা থাকা ছোট ছোট জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। এদিকে গাড়ি থেকে নামা ওই লোকটা মেয়েটাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, এমনকি টর্চ লাইট জ্বালিয়েও সে মেয়েটাকে খুঁজে বের করার চেষ্টা করে। এটা দেখে মেয়েটা লুকিয়ে না থেকে সামনে দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে পৌঁছায় একটা হাইওয়েতে, যেখানে সে একটা ট্রাক দেখতে পায় এবং জীবন বাঁচানোর জন্য সে সোজা ট্রাকের সামনে গিয়ে দাঁড়ায়, যাতে ট্রাকটা থেমে যায়। আর এমনটাই হয়, ট্রাকের ড্রাইভার তাকে দেখা মাত্রই সেখানে থেমে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় পরের দিন সকাল, যেখানে একজন পুলিশ অফিসার যার নাম জো তার ডিউটি করছিল। এমন সময় তার বস তাকে ডেকে পাঠায় এবং বলে তাকে নাকি একটা মিশন অর্থাৎ কাজের জন্য লস এঞ্জেলসে যেতে হবে। লস এঞ্জেলস হলো আমেরিকার একটা বিখ্যাত শহর। যাই হোক, সেখানে গিয়ে তাকে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ জোগাড় করে নিয়ে আসতে হবে। বস যেহেতু বলেছে তাকে তো যেতেই হবে, আর এই জন্য জো লস এঞ্জেলসে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং শেষবারের মতো তার বাড়িতে আসে। এখানে আসলে জো দেখতে পায় তারই একটা কুকুর, যেটা বেশ কয়েক সপ্তাহ থেকে নিখোঁজ ছিল। সেই কুকুরটা আবারও ফিরে এসেছে। কুকুরটার অবস্থা খুবই খারাপ ছিল, দেখে মনে হচ্ছিল ঠিকমতো খাবার পায়নি। আর এই জন্য জো শেষবারের মতো তার কুকুরটাকে খাবার দেয় এবং রওনা হয় লস এঞ্জেলসের উদ্দেশ্যে। লস এঞ্জেলসে আসার পর জো প্রমাণগুলো সংগ্রহের জন্য সর্বপ্রথম এখানকার ফরেন্সিক ডিভিশনকে রিপোর্ট করে, কিন্তু ফরেন্সিক ডিভিশন অফিসার তাকে জানায় তার এই প্রমাণগুলো খুবই জটিল, তাই এগুলো সংগ্রহ করতে হলে আগে জোয়ের সিনিয়রের ইনস্ট্রাকশন লাগবে। আর এরপর জো লেগে পড়ে তার যে কোনো একজন সিনিয়রের ইনস্ট্রাকশন জোগাড়ের কাজে। এখানকার পুলিশ স্টেশনে আসার পর জানা যায় বেশিরভাগ পুলিশ অফিসারই জোয়ের বন্ধু এবং সহকর্মী ছিল। এর কারণ হলো জো আগেই অফিসে চাকরি করত, কিন্তু পরবর্তীতে তাকে একটা বিশেষ কারণে গ্রামে ট্রান্সফার করে দেওয়া হয়। যাই হোক, পরবর্তীতে যখন জো তার পুরনো সব সহকর্মী এবং সিনিয়রদের সাথে দেখা করে, তখন তারা সবাই তাকে দেখে অনেক খুশি হয়। আর তারা সবাই চায় জো আজকের রাতটা এখানে থেকে যাক, যাতে করে তারা তাদের পুরনো স্মৃতিকে তাজা করতে পারে। জো এবং তাদের পুরনো সব সিনিয়ররা গল্প করছিল। এমন সময় সেখানে এন্ট্রি নেয় এই অফিসেরই একজন ডিটেকটিভ, যার নাম জিম ব্যাক্সটার। জিম তার সামনে জোকে দেখে একটু অবাক হয়, কারণ সে তাকে পার্সোনালি না চিনলেও তার সাহসিকতার সম্পর্কে তার ডিপার্টমেন্টের অফিসারদের মুখে অনেক শুনেছে। আর আজ তাকে সামনাসামনি দেখতে পেয়ে সে অনেকটাই খুশি হয়। জিম জোকে বলে, আমি আপনার দুঃসাহসিকতার অনেক গল্প শুনেছি, আর আমি দেখতে চাই এটা সত্যি নাকি মিথ্যা। এই জন্য পাশের শহরে একটা মার্ডার হয়েছে, আমি চাই আপনি সেখানে গিয়ে আপনার মতো করে সেই কেসটার ইনভেস্টিগেশন করুন, আর আপনার সাথে আমি থাকবো। ব্যাস, এ কথা শোনা মাত্রই দুজনেই বেরিয়ে পড়ে সেই খুন হওয়া কেসের ইনভেস্টিগেশন করতে। এখানে আসার পর দেখা যায় চারিদিকে শুধু পুলিশের গাড়ি, এর মানে এখানে সিরিয়াস কোনো খুন হয়েছে। যাই হোক, তারা সেই খুন হওয়া ঘরে প্রবেশ করে জানতে পারে এখানে একটা মেয়ের খুন হয়েছে এবং জিম একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে খুনটা যে ফ্লোরে করা হয়েছে এটা স্পষ্ট, কিন্তু লাশটাকে রাখা হয়েছে বিছানার উপরে। কেন?
খুন করার পর সব খুনি ডেড বডি রেখে পালাতে ব্যস্ত থাকে, কিন্তু এই খুনি কেন সময় নষ্ট করে খুন হওয়া সেই মহিলাকে ফ্লোর থেকে তুলে বিছানায় রাখলো? একটা অদ্ভুত প্রশ্ন জিমের মনে বাসা বাঁধে। কিন্তু এই দিকে দেখা যায় জোকে, যে একদম শান্তভাবে দাঁড়িয়েছিল। এর কারণ হলো এরকম খুন জো আগেও দেখেছে, আর রিসেন্টলি তার শহরেও এরকমই একটা খুন হয়েছিল। এরপর জো সেই খুন হওয়া ঘর থেকে বাইরে বেরিয়ে সেই ঘরের সামনে থাকা একটা বিল্ডিংয়ে যায় এবং সেখানে গিয়ে দেখে জানালার কাছে একটা চেয়ার রাখা। জো সেই চেয়ারে বসে পড়ে এবং এরপর সে যা দেখতে পায় তা গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক অন্যরকম খেলা। এই চেয়ারে বসার পর সে খুন হওয়া মেয়েটার সম্পূর্ণ ঘর দেখতে পাচ্ছে, বিশেষ করে যেখানে ওই মেয়েটার লাশ রাখা রয়েছে। জো মুহূর্তের মধ্যে বুঝে যায় যে এই মহিলাকে খুন করেছে সে একটা সাইকোলগ। এর খুন করার ধরন একটু অন্যরকম। সে প্রথমে মেয়েটাকে খুন করে এবং তারপর এমন জায়গায় লুকিয়ে রাখে যেখান থেকে সেই লাশটাকে খুব ভালোভাবে দেখা যাবে। জো বুঝতে পারে তার শহরে যে খুনটা হয়েছিল আর এই খুনটা সেম একই রকম, এর মানে খুনিও একজনই। এরপর ইনভেস্টিগেশন শেষে সবাই ঘরে ফিরে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় পরের দিন ভোরবেলা একটা মেয়ে দৌড়াচ্ছে এবং তার পিছু করছে গাড়িতে করে একটা অচেনা লোক। ব্যাস এতটুকুই। এরপর দেখানো হয় পুলিশ স্টেশন। আজ সকালে জো পুলিশ স্টেশনে আসলে জিম তাকে জানায় আজকেও নাকি একটা মেয়ের খুন হয়েছে, আর এই জন্য জিম চায় জো আজকের জন্যও এখানে থেকে যাক। যদি সে থাকে তাহলে তার এই কেসে ইনভেস্টিগেট করতে সুবিধা হবে। জিমের কথা শুনে জো ভাবতে শুরু করে। এরপর জো পৌঁছায় একজন মহিলার কাছে যে কাল রাতে খুন হওয়া ওই মেয়েটার অটোপসি করবে, অর্থাৎ ময়না তদন্ত করবে। জো এই মহিলাকে এই খুনের সম্পর্কে নানা প্রশ্ন জিজ্ঞাসা করে, যার উত্তর এই মহিলা একদম শান্তভাবে দেয়। আর এখানে জানা যায় এই মহিলা এবং জো একে অপরকে অনেক আগে থেকেই চেনে। জো এর একের পর এক প্রশ্ন করা এই মহিলা জোকে থামিয়ে দেয় এবং বলে, কয়েক বছর আগেও তুমি এই ধরনেরই কেসে ইনভেস্টিগেট করেছিলে, কিন্তু তখন তুমি খুনি অবধি পৌঁছাতে পারোনি এবং ওই কেসের চক্করে তুমি তোমার সম্পূর্ণ জীবনটাকে ধ্বংস করে ফেলেছিলে। আর আমি চাই না এবারও তুমি ঠিক তেমনটাই করো। আমি তোমাকে তোমার শহরে ফিরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি। তুমি তোমার শহরে ফিরে যাও এবং এই খুনিকে ভুলে যাও। কিন্তু জো এইবার সেই খুনিকে ধরেই ছাড়বে, আর এই মহিলা যাতে তার সাহায্য করে এই জন্য তাকে জো রিকোয়েস্ট করে। এবং কিছুক্ষণ পর সেখান থেকে ওই মহিলা চলে যায় এবং তার চলে যাওয়ার পর জো কেমন যেন হয়ে যায়। সে ওই মৃত মেয়ের সাথে কথা বলতে শুরু করে। সে তাকে বলে, আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে, তাই আমাদেরকে হিসেব করে মানুষের সাথে বন্ধুত্ব করা উচিত। তুমি গতকাল রাতে জীবিত ছিলে, কিন্তু ভুল মানুষকে ইনভাইট করার পরিমাণ এখন বুঝতে পারছো তো? এসব কথা বলে জো যখন বাইরে আসে তখন ওই মহিলা জোকে এই মৃত মেয়ের ঘরে চাবি দিয়ে দেয়, যাতে করে সে খুব ভালোভাবে এই কেসটার ইনভেস্টিগেট করতে পারে এবং প্রমাণ জড়ো করতে পারে। এই চাবিটা নিয়ে জো পৌঁছায় ওই মেয়েটার বাড়িতে এবং তার ঘরে ঢুকে চারিদিকে প্রমাণ খুঁজতে শুরু করে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না এবং এক পর্যায়ে সে তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর জো ঘুমাতে যাবে, ঠিক এমন সময় সে তার সামনে ওই সকল মেয়েদেরকে দেখতে পায় যারা মারা গেছে। এর মানে সে এই সব কিছু ব্যাপারগুলোকে হেলুসিনেট করছিল এবং সে সকল খুনের জন্য নিজেকে দোষী ভাবতে থাকে, কারণ সে এমন একজন পুলিশ অফিসার যে আজ পর্যন্ত এই খুনের রহস্য ভেদ করতে পারেনি। পরের দিন সকাল হলে জিম পুলিশ স্টেশনে যায়, যেখানে তার সিনিয়র তাকে বলে, তুমি কি জোকে এখানে থাকার জন্য রিকোয়েস্ট করেছো? উত্তরে জিম জানায় হ্যাঁ, সে তার কেসের ইনভেস্টিগেশনের জন্য জোকে এখানে থাকতে রিকোয়েস্ট করেছিল। কিন্তু সিনিয়র তাকে জানায় সেটা অনেক বড় ভুল করেছে, কারণ জিম জো এর অতীত সম্পর্কে কিছুই জানে না। একটা সময় ছিল যখন জো এই অফিসেরই একজন পুলিশ অফিসার ছিল। আজ তুমি যেরকম একটা জটিল কেসে ফেসে গিয়েছো, ঠিক সেরকমই আগেও জো একটা মার্ডার কেসে আটকে যায়। সে তার সম্পূর্ণটুকু দিয়ে ওই কেসটার সমাধান করার চেষ্টা করে। সে নাওয়া খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়, এমনকি এই কেসের জন্য সে তার পরিবারকেও সময় দিতে পারে না। আর এরই ফলে তার এক পর্যায়ে ডিভোর্সও হয়। সে আস্তে আস্তে মানসিক রোগীতে পরিণত হতে থাকে। এটা দেখে ডিপার্টমেন্ট তাকে ওই কেস থেকে বরখাস্ত করে এবং তার মানসিক সমস্যা দূর করার জন্য এখান থেকে অন্য জায়গায় তাকে ট্রান্সফার করে দেয়, যাতে বেচারা জো কোনো রকমে বেঁচে থাকতে পারে। কিন্তু এখানে আসার পর তুমি তাকে আবারও এরকমই একটা কেসে আটকে দিয়েছো, আর আমি এখন চাই তুমি তাকে বুঝিয়ে তার শহরে পাঠিয়ে দাও। সিনিয়রের এই ধরনের কথা শুনে জিম জোকে নিয়ে চিন্তায় পড়ে যায়, কিন্তু এইদিকে জো বসে নেই। সেই কেসটার গভীরে ঢোকার জন্য নিজের পুলিশ ইউনিফর্মকে পরিবর্তন করে ফেলে এবং পৌঁছে যায় একটা রিপেয়ারিং শপে, কারণ যে মেয়েটা খুন হয়েছিল তার বাড়িতে প্রমাণ খোঁজার সময় সেই বাড়ির মালিক তাকে জানিয়েছিল ওই মেয়েটার নাকি ফ্রিজ নষ্ট হয়ে গেছিল। সে বেশ কিছুদিন ধরে এই ফ্রিজ সারানোর জন্য চেষ্টা করছিল, আর এই রিপেয়ার শপ থেকেই নাকি তার বাসায় রিপেয়ারের লোক গিয়েছিল। এই জন্য জো রিপেয়ার শপের মালিকের থেকে তার কর্মীদের নামের লিস্ট চাই।
জো লিস্টটা দেখার পর জানতে পারে এখানে একজন কর্মী রয়েছে যে ওই মেয়েটার রিপেয়ার অর্ডার ক্যান্সেল করে দিয়েছিল। এটা জানতে পারা মাত্রই জো সেখান থেকে চলে যায়, কিন্তু যে লোকটা এই রিপেয়ার অর্ডার ক্যান্সেল করেছিল সে একদম চুপিসারে জো এর দিকে তাকিয়েছিল। এই লোকটার নাম অ্যালবার্ট স্পার্মা। অ্যালবার্টকে দেখে মনে হচ্ছিল সে কিছু না কিছু অবশ্যই জানে, মানে একটু চোর চোর ভাব। যাই হোক, এইদিকে জিম আজ ভোরে যে মেয়েটা জগিং করার সময় গায়েব হয়ে গেছিল তার কেসটা নিয়ে ভাবছিল। এই মেয়েটার নাম রন্ডা। জিম রন্ডার বাড়িতে যায় এবং তার মা বাবার সাথে তার সম্পর্কে কথা বলে, যে রন্ডা কোথায় যায়, কি করছিল, এইসব বিষয়ে। এরপর জিজ্ঞাসাবাদ হয়ে গেলে জিম রন্ডার একটা ছবি নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় জিমের পুরোটা দিন। এরপর সন্ধ্যা নেমে আসে। এমন সময় জিমের কাছে খবর আসে শহরের একটা পুরনো লেকের কাছে নাকি আর একটা যুবতী মেয়ের মৃত শরীর পাওয়া গেছে। এই খবরটা পাওয়া মাত্রই জিম সেখানে গিয়ে পৌঁছায় এবং রন্ডার ছবির সাথে সেই লাশটাকে ম্যাচ করার চেষ্টা করে, কিন্তু না, এই মেয়েটা সম্পূর্ণ আলাদা। এমন সময় এখানে আবার জো চলে আসে এবং জিমকে জানায় এই মেয়েটাকে যে খুন করেছে সে খুবই নৃশংসভাবে খুন করেছে। খুনি একটা চাকু নিয়ে যতক্ষণ পর্যন্ত না এই মেয়েটা মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চাকু মেরেছে এবং ফাইনালি মারা গেলে পানিতে ফেলে দেয়। আর এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে বেশ অনেকক্ষণ আলোচনা হয়। পরের দিন সকালে জিম জোকে তার বাসায় ব্রেকফাস্টের জন্য ইনভাইট করে, যেখানে জো জিমের পরিবার বিশেষ করে তার ছোট্ট বাচ্চাটাকে দেখে অনেক খুশি হয়। বাড়ি থেকে বের হওয়ার পর তারা যায় একটা বারে, যেখানে তারা হালকা লাল পানি পান করে এবং এই কেসটা সম্পর্কে বিস্তারিত বলছিল। জিম জোকে জানাই এই কেসে নাকি এখন পর্যন্ত 6 জন মেয়ে মারা গেছে আর এই খুনি এখনো অজানা। তবে এই খুনে একটা জিনিস খুবই কমন, লাশটাকে মারা হয়েছে অন্য এক জায়গায় এবং বডিটাকে রাখা হয়েছিল আরেক জায়গায়। আর আরও একটা বিষয় হলো যাদেরকে মারা হয়েছে তারা পতিতা বা সেক্স ওয়ার্কার ছিল, মানে এই ধরনের কর্মের সাথে জড়িত। কিন্তু জিম একটা বিষয় কোনো মতে বুঝতে পারছিল না, সেটা হচ্ছে খুনি মেয়েদেরকে মারার পর কেন শহর থেকে দূরে নিয়ে যাচ্ছিল। এর উত্তরে জো বলে হয়তোবা খুনি ড্রাইভিং করতে পছন্দ করত। এরই ফাঁকে আবার জিম জোকে বলে ওঠে তোমার এই কেসটা সলভ করতে এত ইন্টারেস্ট কেন। এই প্রশ্ন শোনার পরেও জো চুপ হয়ে থাকে এবং এরপর জো জিমকে নিয়ে যায় শহরের বাইরে একটা নিরিবিলি জায়গায় এবং কিছু পাথরকে দেখিয়ে বলে সামনে এই যে 3টা পাথর দেখতে পাচ্ছ, আমার সময় আমি এই জায়গায় 3টা লাশ পেয়েছিলাম। লাশগুলোকে দেখে মনে হচ্ছিল কেউ সুন্দরভাবে এখানে তাদেরকে সাজিয়ে রেখে গেছে। সেই 3টা মেয়েই নির্দোষ ছিল। আমার অনেক ইচ্ছা ছিল সেই খুনিকে ধরার, কিন্তু আমি সেই খুনিকে শেষ অবধি ধরতে পারিনি। আর এই জন্য আমি এখন সর্বদাই চেষ্টা করি যাতে আর কোনো মাসুম মানুষের জীবন না যায়। ব্যাস এতটুকুই। এরপর তারা দুজনেই এখান থেকে ফিরে যায়। জিম যায় বাড়িতে এবং জো যায় সেই রিপেয়ার পার্সন যার নাম অ্যালবার্ট তার বাসায়। সে তার বাড়ির বাইরে গিয়ে তার গাড়িটাকে ভালো করে দেখে এবং এটাও চেক করে যে গাড়িটা কত কিলোমিটার চলেছে। ঠিক এমন সময় অ্যালবার্ট বাইরে বের হয়, কিন্তু সৌভাগ্যবশত সে জোকে দেখতে পায়নি, শুধুমাত্র কিছু ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে আবারও ঘরে চলে যায়। জো অ্যালবার্টের ফেলে যাওয়া সেই আবর্জনাগুলোকে তার বাড়িতে নিয়ে আসে এবং সেগুলো ঘাটাঘাটি করলে দেখতে পায় তার মধ্যে একটা পিৎজার টুকরা রয়েছে। ব্যাস সে ওই টুকরাটুকুকে নিয়ে চলে আসে ফরেন্সিক ল্যাবে ওই ডাক্তার মহিলার কাছে এবং তাকে বলে এই পিৎজাতে যে কামড়ের অর্থাৎ দাগের গভীরতা রয়েছে সেটা চেক করতে, কারণ ওই মেয়ের শরীরে কামড়ের দাগ পাওয়া গেছে। এই 2টা দাগই একজন ব্যক্তির কিনা এটা জানতে হবে। ফরেন্সিক মহিলা ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর জোকে জানায় হ্যাঁ, এই পিৎজার কামড়ের দাগ এবং ওই মেয়ের শরীরে পাওয়া কামড়ের দাগ একজন ব্যক্তিরই হতে পারে, তোমার সন্দেহ সত্যি। আর এরপর জো শুরু করে দেয় অ্যালবার্টের পিছু করা, সে কখন কোথায় যায় না যায় এইসব বিষয় লক্ষ্য রাখা। এক রাতে জো দেখতে পায় অ্যালবার্ট একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নেয় এবং একটা পতিতাকে নিয়ে তার গাড়িতে করে কোথাও যাচ্ছে। এটা দেখা মাত্রই জো 2 2 4 করে ফেলে, অর্থাৎ আগে যতগুলো মেয়ে মারা গেছে তারা সবাই কোনো না কোনোভাবে পতিতাবৃত্তির সাথে জড়িত ছিল। আর আজকেও সে একজন পতিতাকে নিয়ে যাচ্ছে এবং সে ওই পতিতার সাথে সম্পূর্ণ রাত কাটায়। সকাল হলে অ্যালবার্ট তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং তার পিছু করে জো। জো দেখতে পায় অ্যালবার্ট একটা হাইওয়ের পাশে তার গাড়িটাকে থামিয়ে রেখেছে, কিন্তু গাড়িতে কেউ নেই। জো তৎক্ষণাৎ জিমকে ফোন করে তাকে সম্পূর্ণ বিষয় জানায়, এমনকি এই রাস্তাটা সম্পর্কেও। জিম এসব কিছু শোনার পরে জোকে বলে একটু আগে আমরা একটা লাশ পেয়েছি, তুমি যে জায়গার কথা বলছো ঠিক সেখান থেকেই। ব্যাস জো স্পষ্ট বুঝতে পারে যে খুনি এই অ্যালবার্টই। এই জন্য জো জিমকে পুলিশ ডিপার্টমেন্টে বলে অ্যালবার্টের সম্পূর্ণ বাড়িটাকে সার্চ করাতে বলে। এমনকি অ্যালবার্টকে গ্রেপ্তার করে জিমের সামনে নিয়ে আসা হয় এবং তার সামনে রাখা হয় এখন পর্যন্ত যতগুলো মেয়ে খুন হয়েছে তাদের সবার ছবি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ছবিগুলো দেখার পরেও অ্যালবার্টের মুখে কোনো রিয়াকশন নেই। এই ছবিগুলো এতটাই নৃশংস ছিল যে সাধারণ মানুষ হলে এই ছবিগুলো দেখতেই পারত না, কিন্তু এর ক্ষেত্রে বিষয়টা উল্টো। অ্যালবার্ট এই ছবিগুলোকে দেখার পর হেসে ওঠে এবং বলে যে এই কাজগুলো করেছে সে প্রশংসাযোগ্য।
এরকম নোংরা কথা শোনা মাত্রই জো অ্যালবার্টের ওপরে চটে যায় এবং তাকে মারতে চলে আসে। সেখানে থাকা পুলিশ অফিসাররা কোনো মতে জোকে আটকে নেয়, কারণ তাদের কাছে অ্যালবার্টের বিরুদ্ধে এখনও কোনো প্রমাণ নেই। এই জন্য অ্যালবার্ট এবারের মতো বেঁচে যায়। পরের দিন দেখা যায় পুলিশ স্টেশনে জিমের কাছে একটা মেয়ে আসে। এই মেয়েটার নাম টিনা। টিনা হলো সেই মেয়ে যাকে আমরা মুভির শুরুতে ওই অচেনা লোকটার হাত থেকে ট্রাকের সামনে গিয়ে বাঁচার জন্য আকুতি করতে দেখেছিলাম। হ্যাঁ, এই মেয়েটা বেঁচে রয়েছে। এটা জানতে পারা মাত্রই জিম অনেকগুলো খুনির ছবি তার সামনে রাখে এবং বলে এই ছবিগুলোর মধ্যে খুনি কোনটা তাকে খুঁজে বের করতে হবে। এবং এক পর্যায়ে জিম তার সামনে অ্যালবার্টের ছবি দেয়, কিন্তু যেহেতু তখন রাত ছিল তাই টিনা স্পষ্টভাবে তার মুখটা দেখতে পারেনি। তবে সে যদি খুনির সামনে দাঁড়ায় তাহলে একটা সুযোগ রয়েছে। কিন্তু জিম কথা শোনা মাত্রই টিনাকে বাড়ি পাঠিয়ে দেয়, কারণ অ্যালবার্টের যেমন চেহারা তাকে দেখে এমনিতেই সবাই ভয় পায়। টিনা তাকে দেখার পর এমনিতেই তাকে খুনি বলবে, কি মুশকিল। ঠিক এমন সময় জিমের সিনিয়র তাকে ডেকে পাঠায় এবং বলে তোমার কাছে মাত্র 3 দিন সময় আছে, এর মধ্যে যদি তুমি এই কেসগুলো সলভ করতে পারো তো ভালো, আর নয়তো এই কেসটা চলে যাবে FBI এর কাছে। একথা শুনে জিম তার সিনিয়রকে জানায় তার কাছে নাকি অ্যালবার্টের বিরুদ্ধে প্রমাণ আছে। জিমের একথা শুনে তার সিনিয়র হাসতে থাকে এবং তাকে জানায় তুমি অ্যালবার্ট সম্পর্কে জানো না, এই লোকটা আসলে একটা পাগল এবং সে তোমাকেও পাগল বানাচ্ছে। বছরখানেক আগে অ্যালবার্ট নামের ওই লোকটি থানায় এসেছিল এবং জানিয়েছিল সে নাকি একটা খুন করেছে। পরবর্তীতে আমরা যখন এ বিষয়ে তদন্ত করি তখন জানতে পারি হ্যাঁ আসলে খুন হয়েছে, কিন্তু ওই সময় অ্যালবার্ট যেখানে খুন হয়েছে সেখানে ছিল না, সে ছিল বাইরের শহরে। এটা জানার পর আমরা তাকে ছেড়ে দেই। তার কাজই হলো অফিসারদের সাথে মজা করা। তাই আমি বলি কি তুমি তাকে ছেড়ে দাও এবং আসল খুনি সন্ধান করো, আর নয়তো এই কেসটা তোমাদের হাত থেকে ফসকে যাবে। এরপর জিম এখান থেকে সোজা গিয়ে পৌঁছায় জোয়ের কাছে এবং তাকে জানায় যে তাদের কাছে মাত্র 2 দিন সময় আছে এই কেসটা সলভ করার জন্য। যা কিছু করতে হবে এই 2 দিনের মধ্যেই, আর নয়তো বাকিটা করবে FBI। একথা শোনার পর জো তাকে বলে আমাদের অ্যালবার্টের বাড়ি তল্লাশি করতে হবে, আর সেটাও ডিপার্টমেন্টকে না জানিয়ে, কারণ এত কিছু ঘটে যাওয়ার পরে ডিপার্টমেন্ট কখনোই অ্যালবার্টের বাড়ি তল্লাশির পারমিশন দেবে না। আর এই জন্য রাত হতেই তারা দুজনেই বেরিয়ে পড়ে অ্যালবার্টের বাড়ি তল্লাশি করতে। এরপর অ্যালবার্ট যখনই বাড়ি থেকে বাইরে যায় ঠিক সেই মুহূর্তেই জো অ্যালবার্টের বাড়ির মধ্যে ঢুকে যায় এবং চারিদিকে কোনো না কোনো প্রমাণ খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও কিছুই পায় না। এই জন্য সে ফিরে আসবে এমন সময় তার পায়ের সাথে বাড়ি লাগে একটা সন্দেহজনক বাক্সের। বাক্সটা খুলতেই জো দেখতে পায় সেখানে অনেকগুলো নিউজপেপার কাটিং রয়েছে, আর সেই কাটিংগুলো হলো ওই সকল মেয়েদের যারা খুন হয়েছে। আর এই নিউজপেপারগুলোকে কাটিং করে অ্যালবার্ট খুব যত্ন সহকারে তার কাছে রেখে দিয়েছে। জো এদিকে তল্লাশি নিচ্ছিল আর ওইদিকে দেখানো হয় অ্যালবার্টকে, যে একটা বারে বসে পুলিশকে ফোন করে এবং জানায় তার বাড়িতে নাকি চোর ঢুকেছে। যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন তার বাড়িটায় গিয়ে পৌঁছায়। ব্যাস, তার রিপোর্ট করায় কিছুক্ষণের মধ্যে অ্যালবার্টের বাড়িতে গিয়ে পৌঁছায় পুলিশের টিম, কিন্তু সেখানে তারা কাউকেই পায় না, কারণ জো পুলিশের আসার খবর আগেই টের পেয়ে গিয়েছিল, আর এই জন্য সে বাড়ির ছাদে উঠে গিয়েছিল। এরপর জো ছাদ থেকে নেমে পালাতে গেলে সে দেখতে পায় কিছু দূরে অ্যালবার্ট দাঁড়িয়ে আছে এবং তাকে দেখে বাই বাই করছিল। অর্থাৎ অ্যালবার্ট তাকে আগেই দেখে নিয়েছিল কিন্তু পুলিশকে জানায়নি। কিন্তু কেন? কারণ অ্যালবার্ট পুলিশ অফিসার জো এবং জিমকে দেখে অনেক মজা পাচ্ছিল। পরের দিন জো এবং জিমের দেখা হলে জিম তাকে বলে তুমি ঘরের মধ্যে কি পেয়েছো? আর আমি রোন্ডার মা বাবা থেকে জানতে পেরেছিলাম সে খুন হওয়ার আগে তার মাথায় নাকি একটা লাল ক্লিপ ছিল, সেটা কি পেয়েছো? উত্তরে জো জানাই না, সেখানে আমি তেমন কিছুই পাইনি। আরও খোঁজাখুঁজি করতাম কিন্তু তার আগেই সেখানে পুলিশ চলে আসে এবং আমি পালিয়ে যাই। এরপর রাত্রিবেলায় জিম পাবলিক টেলিফোন থেকে তার স্ত্রীকে ফোন করে কথা বলছিল। ঠিক এমন সময় পেছন থেকে অ্যালবার্ট তাকে ভয় ধরিয়ে দেয়, আর এই জন্য জিম অ্যালবার্টের উপর প্রচণ্ড রেগে যায়। সে সরাসরি অ্যালবার্টের দিকে বন্দুক তাক করে এবং রন্ডার ছবি দেখিয়ে বলে বল এই মেয়েটা কোথায়? উত্তরে অ্যালবার্ট বলে আমি জানি এই মেয়েটা কোথায় আছে। একথা বলে জিম বেরিয়ে পড়ে অ্যালবার্টের সাথে সেই মেয়েটার উদ্দেশ্যে এবং দেখা যায় তাদের পিছু করছিল জো। এক পর্যায়ে অ্যালবার্ট জিমকে নিয়ে শহরের বাইরে একটা নিস্তব্ধ স্থানে আসে যেখানে দূর দূর অব্দি কাউকে দেখা যাচ্ছে না। অ্যালবার্ট জিমকে গাড়ি থেকে নামতে বলে এবং জানাই তুমি যেখানে দাঁড়িয়ে আছো আমার মনে হয় সেখানেই ওই মেয়েটাকে আমি পুঁতে রেখেছি। একথা বলার পর অ্যালবার্ট জিমকে একটা বেলচা দেয়, যেটা দিয়ে জিম মাটি খুঁড়তে শুরু করে, কিন্তু অনেকক্ষণ খোদাই করার পরেও সে কিছুই পায় না। এরপর অ্যালবার্ট তাকে বলে আমার মনে হয় আমি তোমাকে ভুল জায়গা দেখিয়ে দিয়েছি, এই দেখো এখানে খোদাই করো, মনে হয় এখানেই রেখেছি। একথা শুনে জিম আবারও সেখানে খুঁড়তে শুরু করে এবং এভাবে আরও কিছুক্ষণ করার পরে কিছুই পাওয়া যায় না।
এরপর অ্যালবার্ট তাকে আবারও বলে রন্ডাকে সেখানে নয়, হয়তোবা এখানে রেখেছি। এরপর তার কথা মতো জিম সেখানেও ঘুরতে শুরু করে, কিন্তু সেখানেও কিছুই পাওয়া যায় না। আর জিমের এরকম অবস্থা দেখে অ্যালবার্ট ভীষণ মজা পাচ্ছিল। অ্যালবার্ট আসলে এক ধরনের সাইকো, সে মানুষদেরকে পেরেশানি করে অনেক মজা পায়, বিশেষ করে পুলিশদেরকে। এরপর অ্যালবার্ট জিমকে দিয়ে আরও অনেক জায়গায় খোদাই করে নেয় এবং জিমকে বলে আমি তোমার পরিবারের ছবি দেখেছি, তোমার বউ এবং বাচ্চাটা খুবই সুন্দর, না জানি এখন তোমার পরিবারের কিছু না হয়ে যায়, আর তোমার কাছে এত পরিমাণ শক্তি নেই যে তুমি তাদেরকে বাঁচাতে পারো। একথা শোনা মাত্রই জিম তার হাতে থাকা বেলচা দিয়ে অ্যালবার্টকে জোরে আঘাত করে, আর এই আঘাতে অ্যালবার্ট মাটিতে পড়ে যায় এবং মারা যায়। জিম যখন জানতে পারে অ্যালবার্ট মারা গেছে, তখন জিমের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সে প্রথমবার কাউকে মার্ডার করলো, আর এখনও এটা প্রমাণ হয়নি যে অ্যালবার্টই খুনি। সে এইসব বিষয় নিয়ে ভাবতে শুরু করে এবং অনেক ডিপ্রেশনে চলে যায়। এমন সময় সেখানে পৌঁছায় জো সেখানে পৌঁছে অ্যালবার্টের লাশটাকে দেখে এখানে কি হয়েছে সেটা ভালো মতোই বুঝতে পারে। আর এই দৃশ্যটা দেখে জোয়ের ফ্ল্যাশব্যাকের একটা স্টোরি মনে পড়ে। যখন জো এই শহরে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করত, তখন জোয়ের কাছে রিপোর্ট করা হয় এই শহরে নাকি কিছু মেয়ে নিখোঁজ হয়ে গেছে। এরপর জো বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারে তাদেরকে জঙ্গলের মধ্যে কিডন্যাপ করে রাখা হয়েছে। এটা শুনে জো এবং তার টিমের কিছু সদস্যরা জঙ্গলের মধ্যে যায় তাদেরকে খুঁজতে। ঠিক এমন সময় তারা তাদের সামনে দেখতে পায় পাথরের ওপর দুজন মেয়েকে মেরে তাদের লাশগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। জো লাশগুলোর কাছে যায়, এমন সময় একটা ঝোপের মধ্যে থেকে কিছু নড়াচড়ার আওয়াজ পাওয়া যায়। জো কোনো কিছু না ভেবেই সে ঝোপের মধ্যে গুলি চালায়, কিন্তু জো যখন ঝোপের ওপাশে যায় তখন দেখতে পায় নিখোঁজ হওয়া মেয়েগুলোর মধ্যেই একজন মেয়ে ঝোপের মধ্যে লুকিয়েছিল। আর এখন জোয়ের গুলি লাগার কারণে এই মেয়েটারও মৃত্যু হয়ে গেছে, অর্থাৎ এই মেয়েটাকে জো মেরে ফেলেছে। আর এই বিষয়টা দেখে নেয় তার সহকর্মীরা, কিন্তু তারা সেদিন চায়নি জোয়ের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাক, আর এই জন্য তারা ডিপার্টমেন্টের কাছ থেকে এই বিষয়টা সম্পূর্ণ আড়াল করে এবং এই খুনের দোষও দিয়ে দেয় সেই খুনির ওপর। এই ঘটনাটা ঘটার পর জো সেই মেয়ের মৃত্যুর সম্পূর্ণ দায় নিজের ওপর নিয়ে নেয় এবং সে আস্তে আস্তে মানসিকভাবে ভারসাম্য হারাতে থাকে। পরবর্তীতে তাকে এই জন্য সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়, যাতে করে সে সুরক্ষিত থাকতে পারে এবং সুস্থ হতে পারে। আর ঠিক আজকে এই ঘটনাটাই ঘটতে চলেছে জিমের সাথে। সে জিমকে যে কোনো মূল্যে বাঁচাতে চায়, সে চায় না জিমও তার মতোই মানসিকভাবে শেষ হয়ে যাক। এই জন্য সে জিমকে তার গাড়িতে করে চলে যেতে বলে এবং এখানে পড়ে থাকবে শুধুমাত্র অ্যালবার্ট এবং তার গাড়ি। জিম জোয়ের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতেই জো অ্যালবার্টের গাড়ি নিয়ে চলে যায় চোরাই মার্কেটে এবং সেখানে সে গাড়িটাকে বিক্রি করে দেয়। এরপর অনেক সময় পার হয়ে যায়, কেউই অ্যালবার্টের খোঁজ করে না, এমনকি সবাই ভুলে যায় অ্যালবার্টকে। কিন্তু জিম এখনো অ্যালবার্টকে ভুলতে পারেনি। ওই দিন সে একজন নির্দোষ মানুষকে খুন করেছে, বিষয়টা সে কোনো মতেই মেনে নিতে পারছে না, আর এই জন্য সে মানসিকভাবে আস্তে আস্তে অনেকটাই ভেঙে পড়েছে। একদিন জিম তার বাড়িতে বসেছিল, এমন সময় তার বাড়িতে একটা পার্সেল আসে। এই পার্সেলটা পাঠিয়েছিল জো। পার্সেল খুলতেই জিম দেখতে পায় এই পার্সেলের মধ্যে রয়েছে একটা লাল রঙের ক্লিপ, যেটা রন্ডার, এবং ওই পার্সেলের মধ্যে রয়েছে আরও একটা চিঠি। চিঠিতে জো লিখেছে অ্যালবার্টের বাড়ি থেকে সেই লাল ক্লিপটা পেয়েছে, যেটা রন্ডার। এর মানে অ্যালবার্টই সেই মেয়েগুলোর খুনি, আর জিম কোনো নির্দোষ মানুষকে নয় বরং একজন খুনিকেই হত্যা করেছে। এটা জানতে পেরে জিম এখন অনেকটাই স্বস্তি পায়, তার মাথায় যে বোঝা ছিল সেটা এখন নেমে গেছে। এরপর দেখানো হয় জোকে যে তার শহরে ফিরে এসেছে এবং তার সাথে করে সে নিয়ে এসেছে অ্যালবার্টের সকল জিনিসপত্র, যেগুলোকে সে পুড়িয়ে ফেলছে। সবগুলো পুড়িয়ে ফেলার পর দেখা যায় সেখানে একটা ক্লিপের প্যাকেট রয়েছে, যেখান থেকে একটা ক্লিপ গায়েব, আর সেটা হলো লাল রঙের ক্লিপ। এর মানে জো অ্যালবার্টের ঘর থেকে কোনো ক্লিপ পায়নি, বরং সেটা মার্কেট থেকে কিনে এনেছে। আর সেটা এই জন্য করেছে যাতে সে জিমের মানসিক অবস্থা সামলাতে পারে, কারণ জিম অ্যালবার্টকে নির্দোষ ভেবে তাকে হত্যা করায় তার অনেক বড় মানসিক সমস্যা সৃষ্টি হতে চলেছে, যেরকমটা জোয়ের একসময় হয়েছিল। আর সেখান থেকে বাঁচাতেই জোয়ের এরকম পদক্ষেপ। আর এখন জো আসল খুনির পিছু করা ছেড়ে দিয়েছে। তার সাথে এটাও অজানা রয়ে গেল যে এই শহরে যে এতগুলো মেয়েকে খুন করা হলো, এর আসল খুনিটা কে। গল্পটা ঠিক অপরিচিতা গল্পের অনুপম এবং কল্যাণীর মতো হয়ে গেল। যাই হোক, এরকম টুইস্ট থাকা ভালো, আর এরই সাথে এই গল্পটার দি এন্ড ঘটে এখানে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক ইন্টারেস্টেড মুভিতে। আর তোমরা কোন মুভির এক্সপ্লেইন দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা ভুলে যেও না এবং টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক ইন্টারেস্টেড সাসপেন্স মুভিতে। ততক্ষণের জন্য বিদায়।